প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। দ্য ইলিশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী চিত্রমায়া। প্রদর্শনী চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। লালমাটিয়ার হাউস 6/4 ব্লক ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী ইমেজেস অফ ইনোসেন্স। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 12 ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কাজী আব্দুল বাসিতের শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা। প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক, প্যাস্টেল, চারকোল, জল রং ও কালি কলমের রেখাচিত্র সহ মোট 72টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 11 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8টা 20 থাকছে আলামিন স্বপনের রচনায় তাইফুর জাহান আশিকের পরিচালনায় ধারাবাহিক নাটক ফাউল। তালুকদার বাড়ির মেয়ের সাথে যদি কেউ ঘুরতে না যাইতো তাহলে মাসুদের সাহস হতো না আমার বাড়ির সামনে আসার। ঠিক আছে, কারো যাওয়া লাগবো না, যেহেতু প্রেম আমি করছি আমিই যাবো। এই খবরদার, গিয়া কোনো ঝামেলা পাকাবি না। তো রাখছি কি আমি ঝামেলা পাকানোর জন্য? হ্যাঁ, চুপ করে এখানে দাঁড়ায় থাকবি। যা ব্যবস্থা নেওয়ার আমি নিব, একটাও নড়বি না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা। আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক। রাত 9টা 30 থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফার পরিচালনায় মার্সেল প্রেজেন্স হাসো সিজন 7। পাশ দিয়ে একটা ষাঁড় গরু যাচ্ছিল, গাই গরুর সামনে দিয়ে যাওয়ার সময় ষাঁড়টা হঠাৎ বলে উঠলো, হাই গাইস। ভরা মজলিসে সবার সামনে মেয়ে বলে ফেলছে আমার ছেলে পছন্দ না। এখন মেয়ে বলছে কোনো সমস্যা নাই, কিন্তু আমার নিজের বাপ বলতেছে, কয় মারে ছেলে তো আমাদেরও পছন্দ না, নিজের ছেলে বলে ফেলতে পারতেছে। মানুষকে হাসানো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট। নিজেকে নিয়ে যোগ করতে পারা কিন্তু সবচেয়ে কঠিন জিনিস। ইট ওয়াজ সো গুড। বউ জিনিসটা না অনেকটা ইলিশ মাছের মতন। বউ জিনিস খাইতে দুর্দান্ত স্বাদ, কিন্তু কাটায় ভর্তি। হাসপাতালে এক পা ভাঙ্গা রোগী পাশের বেডে 2 পা ভাঙ্গা ভদ্রলোককে জিগাইতাছে, ভাই আপনার বউ কি 2টা? রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন আজ দুপুরে। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি প্রখ্যাত সঙ্গীত শিল্পী বারী সিদ্দিকীর কন্যা সঙ্গীত শিল্পী এলমা সিদ্দিকী। শুভ দুপুর আপু। শুভ দুপুর। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। গান শুনবো সেটা চিন্তা করেও ভীষণ ভালো লাগা কাজ করছে। গানের মানুষ গান নিয়ে তো সবসময় ব্যস্ত থাকেন। এছাড়াও আপনি বলছিলেন, আমরা অনুষ্ঠান শুরুর আগে শুনছিলাম যে আপনি ট্যুরে যেতে ভীষণ পছন্দ করেন, বিভিন্ন জায়গায় ঘুরতে অনেক পছন্দ করেন। আর কি কি আছে আপনার পছন্দের তালিকায়? হ্যাঁ, ঘুরতে পছন্দ করি, আড্ডা দিতে পছন্দ করি, পারফর্ম করতে খুব পছন্দ করি, অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করতে, সামটাইমস মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করি, যারা একটু কম সুবিধাবঞ্চিত আছেন তাদের পাশে দাঁড়াতে ভালো লাগে। ওভারঅল মানে লাইফটাকে সবসময় একটা এনজয় করার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টাটা। লাইফটা এমন একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে গেলে কখনো দুঃখ কষ্টের সম্মুখীন যেমন হতে হয়, আনন্দটাও আসে সাথে। যখন অনেক ফ্রাস্ট্রেটেড থাকেন সেই সময়টাতে কি করেন? ফ্রাস্ট্রেটেড থাকলে অনেক বেশি
টাকা কামানোর চেষ্টা করি, যে টাকা থাকলে ওই যে Frustration ট্রাভেলিং চলে করব, যায়। ফ্রাস্ট্রেশন চলে যাবে। এটা একটা ভালো পদ্ধতি কিন্তু। হ্যাঁ, একটা টিপস দিয়ে দিলাম। আসলেই তাই, হ্যাঁ। মানে টাকার পিছনে দৌড়তে হবে, তাহলে হ্যাঁ। মন খারাপ করার সুযোগ নেই। না। আর মন ভালো করার আরো একটি জায়গা হচ্ছে গান করা। জি। সব রকম ইমোশনের কথা যেখানে থাকে, এই গান নিয়ে তো আজকে থেকে না, সেই বাবার কাছ থেকে শেখা পুরো জীবনটাই মনে হয় বাবার আদর্শেই কেটে গেল। জি। তো সেই সময়কার গল্পগুলো জানবো, কিন্তু তার আগে একটু জানি যে বর্তমান ব্যস্ততাটা কি নিয়ে। বর্তমান ব্যস্ততা আমি তো শুরুতেই বলবো আমার গুরুজির কথা, হিন্ডল সরকার, ওনার গুরুজি পণ্ডিত অনল চ্যাটার্জি, এবং তার গুরুজি হচ্ছে পণ্ডিত অজয় চক্রবর্তী। তো এই গুরুর যে সান্নিধ্য পেলাম, তো এটা আসলে মাঝে মাঝে মনে হয় যে একটা ছোট একটা বন্দিশ, ছোট একটা সরগম, সেটা শিখতে শিখতে 7 মাস 8 মাস চলে যায়। হয়তো কোনো কোনো সময় মুড হচ্ছে না, কিন্তু ওকে ছাড়তে পারছি না, ওর কাছেই বারবার ছুটে যাই। ওই গুরুজি যে লেসনটা দেয় সেটার পিছনে ছুটে যাই। মাঝখানে আবার 5-6 মাস না, ভালো লাগছে না, আবার স্টার্ট করেছি। তো এখন ব্যস্ততা আমার সব সময় থাকে হচ্ছে আমার লার্নিং নিয়ে। হ্যাঁ, আচ্ছা। শিক্ষাটা। আর এখন অ্যাক্টিভলি প্রোগ্রাম করছি, অ্যাক্টিভলি কাজ করছি আবারও। তো লেটেস্ট আমার একটা কাজও আসবে চরকিতে, দ্য পারফেক্ট ওয়াইফ। আর কিছু ফিল্মের প্লেব্যাকের কথা চলছে, বাট জানি না, ফিল্মের তো আনপ্রেডিক্টেবল থাকে, কখন রিলিজ হয় না হয়। সো লেটস সি। মানে এখন পুরোটা সময় আপনি গান নিয়ে ব্যস্ত আছেন। এখন একটু সময় দিচ্ছি। মানে কখনো আপনি বিজনেস করেছেন, কখনো জব করেছেন, পাশাপাশি গানটাকে রেখেছেন, এখন পুরোটা সময় গানকে নিয়ে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, গানটা একটু টানছে আমাকে। আসলে আমাদের প্রখ্যাত সঙ্গীত শিল্পী বারী সিদ্দিকী শুধু সঙ্গীত শিল্পী না, তিনি একজন গীতিকার এবং বংশীবাদক, যিনি আপনার বাবা। সেই জায়গাতে একটু কি প্রাউড ফিল করেন যে আপনি এরকম একজন মানুষের সন্তান? অবশ্যই অনেক প্রাউড ফিল করি। আর সব থেকে ভালো লাগতো আব্বুর যে আব্বু খুব ডাউন টু আর্থ একটা পার্সন ছিলেন। মানে সে যেরকম প্যারাকার্ডিনের স্যুট বুট ওগুলো পরেছে, টাই পরছে, আবার সেই পার্সনটা একদম সাদামাটা ড্রেস পরে একদম চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। এই ব্যাপারগুলো এখন মানে খুব মানুষের মধ্যে দেখি না। এটা খুব মিস করি আসলে এই ব্যাপারটা। সেটা কি আপনার মধ্যে আছে? আমি চেষ্টা করি। আমি হচ্ছে কি আবার একটু ডিফারেন্ট আব্বুর থেকে এইভাবে, যে আব্বু হচ্ছে মানে কেউ কোনো অন্যায় করলে অনেক সময় ওভারলুক করে যেত। হ্যাঁ, কেউ কোনো ভুল করলে অনেক সময় ওভারলুক করে যেত, কিন্তু আমি আবার একটু জেদি টাইপের, যে আমার সাথে তুমি ভালো, তোমার সাথে আমি ভালো, তুমি আমার সাথে এটা করছো ঠিক আছে, আমি তোমার সাথে এর থেকে বেশি কিছু করবো। হ্যাঁ, তারপর আমার থেকে আরো গ্রেট পার্সোনালিটি। আর যখন গান করেন তখন বাবার কোন বিষয়গুলো আপনি মনে করেন বা সেইগুলো আপনি আপনার গানে অ্যাপ্লাই করার চেষ্টা করেন? বাবার সবসময় সুরের সাথে তো কোনো কম্প্রোমাইজ করতেন না, তো সুরটা খুব ঠিক রাখার চেষ্টা করি। বাবার তো দম প্রচুর ছিল। আচ্ছা। হ্যাঁ, আমার সাথে না, শুধু ইয়াং জেনারেশনের ইভেন অডিয়েন্সের সাথে যখন দেখতাম যে আপনার প্রোগ্রামগুলোতে যাওয়ার সময় যে এক একটা অডিয়েন্সের বয়স ধরেন 16 থেকে শুরু করে এই ধরেন মিডল এজের সব থাকে না, একটা গ্রুপ অফ পিপল লাইক 30-32, তো ওদেরকে বলতো যে আমিও একটা গানে টান দিতাম, আব্বু একটা গানে টান দিত, দেওয়ার পরে আমি থেমে যেতাম, একটু পরে আব্বুর টান চলতে থাকতো। তো তখন আমার খুব লজ্জা লাগতো। আর বলতো তখন আবার সে বলতো যে তোমাদের তো বয়স কম, আমাকে শুধু বলতো না, সবাইকে বলতো, তো তোমাদের এটা বুঝাতো যে আমার কিন্তু অনেক বয়স হয়েছে, আমি কিন্তু অলমোস্ট বয়স্ক বলতে পারো, কিন্তু আমার দমের সাথে তোমরা কিন্তু মানে পাল্লা দিতে পারবে না। এটা খুব এটা গর্ব ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা সবাইকে বলতো যে তোমরা এটা চেষ্টা করো। হ্যাঁ, সো আলটিমেটলি এটাই বুঝালো যে মানে সে একটা ইউথ, মানে তার মতন আমি, যদি আমার বয়স কম, বাট আমি বলবো হি ওয়াজ ইয়াঙ্গার দ্যান মি, বিকজ তার যে দমটা সে রাখতে পারতো, ওই দমটা যে রাখতে পারে, দ্যাট পার্সন ইজ ইয়াং। সে ওই যে
কি বলে ফিল্ডে সেই খেলে যাবে। আর এটা তো আসলে একদিনে আসা সম্ভব না, এটা একটা চর্চার বিষয়। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকে বাবার কাছ থেকে কখনো তো সেভাবে করে তালিম নেওয়া হয়নি, মানে আনুষ্ঠানিকভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে আপনার কখনোই তালিম ছিল না। শুনে শুনে বা বুঝে বুঝে জেনেটিক্যালি আপনি যতটুকু পেয়েছেন সেভাবে করে এখন পর্যন্ত এগিয়ে আসা। এখন যখন কোনো গুরুজির কাছে শিখছেন, আপনি বলছিলেন কিন্তু তাদের নাম, তখন কি বাবাকে মিস করেন? আমি অনেক মিস করি, আবার অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে বাবা তো আসলে এত সময় দিতে পারতো না। হ্যাঁ, তো বাবারও নানান চ্যালেঞ্জেস ছিল, হয়তোবা সে আমাদেরকে মেনটেন করা, তার ফ্যামিলিকে টেক কেয়ার করা, তো সেগুলোর ভিড়ে হয়তোবা তার লাইফের সাথে ওই টাইমটা সে পায়নি যে আমাকে দিবে। হয়তোবা তার লাইফ আর একটু কমফোর্টেবল সিচুয়েশনে থাকলে আমাকে আরো সময় দিত। তো মিস তো সবসময়, এটা তো শুধু গানের ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই করা হয়। কিন্তু আমার গুরুজি যখন আমার পাশে থাকেন, হাত রাখেন, তখন মিস করাটা, আমি মনে করি বাবা যদি বেঁচে থাকতো আমাকে মানে খুব খুশি হতো যে আমি সারগাম শিখছি, আমি এরকম বন্দিশগুলোকে শিখছি। সো আই ফিল প্রাউড যে অ্যাটলিস্ট মানে হয়তো বেঁচে থাকতে দেখে যেতে পারিনি, বাট এখন তো করছি। এটা খুব নিজের কাছে একটা আত্মতৃপ্তি পাওয়া যায় আর কি। জি, বাবা আপনার জন্য একটি গান করে গেছিলেন। জি, বিশেষ একটি গান, এবং সেটা নিঃসন্দেহে আপনার জন্য একটা বিশেষ জায়গা দখল করে আছে। আমরা সেই গানটাকে একটু শুনবো। সেটা আপনারা জানেন গানটার ব্যাপারে? আচ্ছা, নাইস টু নো দ্যাট। তো এটা হচ্ছে বাউল বাড়ি। এই গানটা হচ্ছে বাবার যেখানে এখন কবর, সেই জায়গাটার নামই আসলে বাউল বাড়ি। বা এবং এখানে দীর্ঘ সময় আব্বুর খুব স্বপ্ন ছিল এই বাড়িটাকে নিয়ে। তো আমরা কি গানে যাব? হ্যাঁ, আমরা শুনি গানটি। তুমি আইও পরাণের বন্ধু, আইও বাউল বাড়ি, তুমি আইও পরাণের বন্ধু, আইও বাউল বাড়ি। ওরে মিষ্টি মিষ্টি ফল খাওয়াইব, সঙ্গে চিড়ামুড়ি, আইও পরাণের বন্ধু, আইও বাউল বাড়ি। কি সুন্দর গানের কথাগুলো, সুন্দর, এবং গানের যে সুরটা সেটা শুধুমাত্র মুগ্ধতাই ছড়াতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে তো আপনার অনেকগুলো কাজ করা হয়েছে। আত্মা দেবী নামে একটি অ্যালবামের কাজ করা হয়েছে, সেটাও বাবারই কাজ ছিল, এবং আপনি আগে থেকে জানতেনও না যে আসলে সেই কাজটা আপনার করা হবে। পরে যখন করা হয়েছিল, কি মনে হচ্ছিল, মানে সেই সন্তুষ্টিটা কি এসেছিল যে বাবা যদি বেঁচে থাকতেন তাহলে আসলে এইভাবেই কাজটা করা হতো? ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে এই অ্যালবামটা আসলে আমার মানে বাবা মারা যাওয়ার পরে হয়তো, তো অনেকে আছে না যে ধরেন একটা ফ্যামিলি ডেথ হলে তারা খুব স্ট্রং পার্সোনালিটি, তারা মুভ অন করতে পারে খুব সহজে। কিন্তু আমি এমন একটা পার্সন, আমি মানে এতটাই ভেঙে পড়েছিলাম যে আমি তো ফেসবুক বলেন, এগুলো যে একটা মানে এক্সিস্ট করে, সোশ্যাল মিডিয়া বা মানুষের সাথে ইন্টারাকশন করা, সেটা অলমোস্ট ভুলে গিয়েছিলাম, মানে আমি আমার মধ্যেই ছিলাম না। তো ওই টাইমে গান করাটা ওয়াজ অলমোস্ট ইম্পসিবল। আর বাবার একটা পার্সন চলে গেল, বাবার মতো মানুষ, তার গান আমি গাবো, শেষ সময় সুর করে গেল, এগুলো তো কত কঠিন গান। আর না, আমি তো বাবার মতন পারবো না, মানুষ পছন্দ করবে করবে না, থাক অন্যরা করুক, আমি করব না। পরে এই সময় যে দেলোয়ার আঙ্কেল, দেলোয়ার যে দাশরফ বাবার সাথে বাবার খুব কাছের ছোট ভাই, তো দেলোয়ার আঙ্কেল অনেক অ্যাপ্রিশিয়েট করেছে, মানে অনেক বলতো যে এই গানটা তো করতে হবে, এটা তো অন্য কাউকে দিব না, তোমার করতে হবে। তা আম্মুকে ফোন দিত আমাদের খুব হ্যাপি। তারপরে আমি 1-2 মাস টাইম নিলাম নিজেকে প্রিপেয়ার করার জন্য। তখন ভয়েস দিয়েছি, কতটুকু হয়েছে জানি না। তো এখন দেলোয়ার আঙ্কেল বলে যে তোমার এখনের গায়কী শুনলে মনে হয় যে এখন কেন এটা রেকর্ড করলাম না। হ্যাঁ, কিন্তু আপনি কি স্যাটিসফাইড ছিলেন কাজটা করার পরে? মনে হয় আমি কখনোই স্যাটিসফাইড থাকি না, কিন্তু তো ওই সময় আমার একটা মৌলিক গান হয়েছে যেটা আমি নিজে সুর করেছি। আচ্ছা, তো বাবার গানের পাশাপাশি নিজের সুর করা একটা গানকে তুলে ধরা, এবং সেটা আমাদের রেকর্ডিং স্টুডিওতেই হয়েছে। দেলোয়ার আঙ্কেল লিখেছেন পরাণে খুঁজি তোমায়। তো এই গানটা আমার নিজের সুর এবং আঙ্কেলের লেখা, এবং এটা আমাদের খুব মানে অত সময় লাগেনি হতে, বাট এটা
খুব ফ্যান্টাস্টিক একটা ওয়ার্ক আমি বলবো আচ্ছা আমাদের দুজনের। এই যে আধ্যাত্মিক গানগুলো, সেগুলোকে আপনাকে এরকম বিশেষভাবে টানে বা আকৃষ্ট হন এই গানগুলোর প্রতি বেশি? আমি আধ্যাত্মিক গানগুলো না একটা মানে এই গানগুলো থেকে অনেক কিছু শেখা যায়। যে একটা গানের যে ফিলের ব্যাপারটা, দরদটা খুব ইম্পর্টেন্ট একটা গানের জন্য। তো আমার বিভিন্ন সাইড আছে, ইটস নট দ্যাট যেহেতু উই আর ইয়াং, আমাদের অবভিয়াসলি সব সময় তো স্যাড গান ভালো লাগবে না, আমরা একটু ফুর্তিতে থাকতে মুড পছন্দ চেঞ্জের সাথে করি। সাথে কি ধরনের গান শুনবো সেটাও চেঞ্জ হয়। হ্যাঁ, আমি যেরকম ধরেন এই শাকিরার গানও শুনছি, ওটার গান শুনে নাচানাচি করছি, গান করছি। আবার আমাদের দেশের খুব স্বনামধন্য ব্যান্ড নগরবাউল জেমসের ভক্ত আমি, ওনার গানও শুনি, ওনার গান করাও হয় আমার। আবার আমি বাবার গানও ট্রাই করি। আবার আমি লালনের দর্শন, যেটা লালনের যে লাইফস্টাইল, লালনের যে চিন্তা ভাবনা, সেটার সাথেও নিজেকে অনেক সময় কানেক্ট করতে পারি। সো আমি ছোট থেকে একটু ডিফারেন্ট টাইপের, মানে আমার এমন কোনো কিছু না যে এটা মডার্ন একটা সং, এটা হচ্ছে অমুক, আমি ডিসক্রিমিনেট করি না। আমি প্রত্যেকটা জনার থেকে মানে আই ওয়ান্ট টু লার্ন সামথিং ফ্রম এভরি জনার। আই ওয়ান্ট দেয়ার সামথিং টু পিক ফ্রম এভরিওয়্যার। আর এখন এমনিতে আপনার কি গান লেখা, সুর করা বা কম্পোজ করা এই কাজগুলো করা হচ্ছে? হ্যাঁ, গান লেখি খুব কম, বাট দুই একটা লিখেছি। আর সুর করা হয়, সুরটাও যে খুব ঘন ঘন করা হয় সেটা না, মানে যখন আমার সিচুয়েশনের সাথে মিলে যায় বা ভিতর থেকে আসে তখনই খুব ন্যাচারালি, মানে যখন আসে তখন করা হয়। আচ্ছা, এখন তো সব সঙ্গীত শিল্পীরই চ্যানেল থাকে, নিজস্ব ইউটিউব চ্যানেল থাকে এবং সেখানে তার গানগুলোকে সে রিলিজ দিচ্ছে, মানে একটা আর্কাইভের মতন হয়ে যায়। তো আপনার ক্ষেত্রে আসলে আপনি কাজটা কিভাবে করেন? আমারও চ্যানেল আছে, কিন্তু আমার চ্যানেলে আমি খুব একটা অ্যাক্টিভ না, বিকজ মানে বলতে পারেন কি আমার এত নিজের মার্কেটিংটা নিজের করতে ভালো লাগে না। মানে আমি বলবো আই ডোন্ট নো আমি কি এক্সট্রিমলি ক্রিয়েটিভ যে আমার শুধু ক্রিয়েট করতে ভালো লাগে। মানে আমার মনে হয় কি যে সব কিছু একটা সিস্টেমে আসা উচিত, যে আমার যদি একটা টিম থাকে বা প্রত্যেকটা আর্টিস্টের জন্য যদি একটা এজেন্সি থাকে, যে এখান থেকে আপনারা টিমটা পাবেন, আপনারা শুধু গানটা করবেন, সেটাতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি। আর ইউটিউব চ্যানেল করেছিলাম আমার এডুকেশনাল একটা প্রজেক্ট করার জন্য। আচ্ছা, হ্যাঁ, তো তখন আমাদের একটা টিম ছিল, ওটাতে আই ওয়াজ এ মডেল, প্লাস আমাদের ওখানে ধরেন স্ক্রিপ্টিংয়ের কিছু কাজ ছিল, সেগুলো করেছি। ক্যামেরা পার্সন ছিল, আমাদের যে স্টুডেন্টরা পড়তো আমাদের সাথে, ওদের থেকে একজন এডিট করেছে। তো এটা কিন্তু একটা স্পেশালাইজড সেক্টর, লাইক ক্যামেরা। আজকে যে আমরা শোটা করছি, ক্যামেরা যারা আছেন তারা কিন্তু স্পেশালাইজড ইন ক্যামেরা ওয়ার্ক, লাইটিং। সো এক একটা জায়গায় এক একটা স্টাডি আছে অবশ্যই। হ্যাঁ, তো আমি ক্যামেরা ধরলাম, আমি গান করলাম, তখন কোয়ালিটিটা মেইনটেইন করা পসিবল হয় না। স্টুডিও করলাম, আমি কয়টা ম্যানেজ করব? না না, এটা একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, ইটস আ টিম ওয়ার্ক। সো আই থিংক আমাদের টিম সাপোর্টটা বেশি থাকলে আমাদের অনেক হেল্প হয়। আর আমি চাই ওদিকেই যাক আমাদের দেশে। আপনি তো দেশের বাইরে লেখাপড়া করেছেন বিজনেস স্টাডিজের উপরে, দেশে একেবারে ফিরে আসার সিদ্ধান্তটা মানে কেন নিলেন? আবার কি দেশের বাইরে চলে যাবার ইচ্ছে আছে? আমি অনেক বাই নেচার আমি অনেক রেস্টলেস। আচ্ছা, মানে আমি ইমপেশেন্ট একটা মানুষ। আমি এক জায়গায় খুব বেশি সময় মানে আমার থাকতে ভালো লাগে না, আমি এদিক ওদিক চলে যাই। তো যেমন ধরেন কোনো না কোনো কারণে যদি বিরক্ত হয়ে যাই বাংলাদেশে থাকতে থাকতে, আর না একটু ঘুরে আসি, আবার চলে যাই আরেকটা দেশে। আর আমার এই যে পাহাড়, সমুদ্র, তারপর নেচার, এগুলো আমাকে খুব টানে। মানে আমার মনে হয় আমি যে বেঁচে আছি, আমার বেঁচে থাকার অর্থটাই হলো যে আমরা যে সুন্দরী পৃথিবীটা পেয়েছি, তো এটা তো শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও আরো অনেক দেশ আছে। অবশ্যই। তো বাংলাদেশে তো অনেক সময় ধরেন একটু ইনসিকিউর ফিল করে, যেহেতু আমরা ফিমেল, যাওয়া আসার ব্যাপারটা একটু ইনসিকিউর লাগে, যার কারণে ঘুরতে গেলে আমার দেশের বাইরে যাওয়া সেটাই প্রেফার করি। আর এখানে অনেক সিকিউরিটি নিয়ে যাওয়া লাগে, অনেক টেনশন থাকে, একটা স্ট্রেস থাকে। ওই টেনশনটা না থাকলে দেখেন আমরা দেশকে প্রচন্ড ভালোবাসি, অবশ্যই আমরা কিন্তু চাই মন খুলে হাসতে, মন খুলে চলতে, কিন্তু সবসময় কি হয়ে ওঠে? হয় না কিন্তু। সেটাই। সামনের দিনগুলোতে কি পরিকল্পনা আছে? আমার পরিকল্পনা হচ্ছে আমি বাংলাদেশের মানুষের জন্য, যে পৃথিবীর যে যেখানেই আছেন, একটা গান জীবনে করে যেতে চাই, যেটা তারা আমাকে মনে রাখবে, সারা জীবন মনে রাখবে।
এরকম একটা কিছু অবশ্যই তেমন কিছু হোক, সেটাও আমাদেরও আসলে প্রত্যাশা। এত সুন্দরভাবে আপনি কথা বলেন এবং এত গভীরতম চিন্তা এই জেনারেশনের মানুষের মধ্যে পাওয়াটা খুবই রেয়ার। খুব ভালো লাগলো কথা বলে। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবশেষে আরো একটি গান শুনতে চাইবো, কোনটি? জি, আমি এনটিভিকে ধন্যবাদ দিব, আর আপনাকে ধন্যবাদ, অসাধারণ উপস্থাপনা করেছেন। শেষে একটা গান গাবো। কোনটা শুনছি? লিলুয়া বাতাস? না, শুনছি তুমি শুধু লীলা বুঝো মন বুঝো না। আচ্ছা, এটা আব্বুর লেখা সুর করা। হ্যাঁ, আমাদের ঘরের গান। তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না শ্যাম, তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না, বুঝিলে বুঝিতে রে শ্যাম, বুঝিলে বুঝিতে রে শ্যাম, মনের বেদনা আমার প্রাণের বেদনা শ্যাম, তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না শ্যাম, তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না। মিষ্টি বাঁশির সুরে সুরে চাই আমার পানে, কোন যৌবনে তোমার শোনে কি কথা ছিল, বলো কি কথা ছিল। আমি তোমার প্রেমে মত্ত হইয়া, তোমার প্রেমে মত্ত হইয়া মিছে রাধা হব না শ্যাম, মিছে রাধা হব না। তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না শ্যাম, তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না। আহা আহা, কি সুন্দর। বাউন্ডেলে এই মনটা আপনার ভালো থাকুক সব সময়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এনটিভিকে, অনেক ধন্যবাদ, সকল কলাকুশলীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।